সুপ্রিয় শিক্ষার্থী, আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন বাংলা ক্লাসে। আমরা আজকে একটি প্রবন্ধ পাঠ করব, অর্থাৎ একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। যদিও আমরা বলছি প্রবন্ধ, তবুও আজকের রচনাটিকে আমরা এক অর্থে জীবনী গ্রন্থ বলতে পারি। কেননা আজকের যে সাহিত্যিককে নিয়ে আমরা আলোচনা করছি, সেই সাহিত্যিকের খুব সংক্ষিপ্ত আকারে জীবনের গুরুত্বপূর্ণ যে বাক পরিবর্তনগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আজকে একটু আলাদা কিছু বিষয় আছে, যেমন একই সাথে আমরা সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্যের, বিশেষত বাংলাদেশের সাহিত্যে একজন নারী সাহিত্যিক বেশ সুনাম অর্জন করেছেন সাহিত্য ক্ষেত্রে। উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ছোট গল্প, যার মধ্য দিয়ে বাংলা সাহিত্য এক অর্থে নব রূপ পেয়েছে। আমরা এই সাম্প্রতিককালের সাহিত্যিককে যেমন আজকে জানতে পারবো, আবার তিনি যে মহীয়সী নারী জাতির অগ্রদূত বলি আর পথ প্রদর্শক বলি, সেই মহীয়সী নারী এক অর্থে তিনি সাহিত্যিক, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক এবং নারীদের প্রথম বোধোদয়ের স্রষ্টা বললেও বোধহয় ভুল হয় না। এরকম একজন মহীয়সী নারীকে নিয়ে তার সংক্ষিপ্ত আকারে জীবনী আমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছেন। তাহলে আজকে আমরা একই সাথে দুজন সাহিত্যিক সম্পর্কে জানতে পারবো। দুজনই সাহিত্যিক, দুজনই নারী। তো আজকে আলোচনার এই পর্যায়ে আমরা এসো কিছু ছবি দেখি। বিশেষত এই ছবিটি তোমরা নিশ্চয়ই এই ছবিটি চিনে থাকবে। খুবই পরিচিত একটি মুখ, যিনি 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রংপুরের পায়রাবন্দ গ্রামে আমাদের এই মহীয়সী নারী জন্মগ্রহণ করেন। এই নারীটি আমাদের বাংলা সাহিত্যের জন্য যতটা না কাজ করে গেছেন, ঠিক তার নেপথ্যে অর্থাৎ পেছনে পেছনে তিনি সাহিত্যের মধ্য দিয়েই আসলে পশ্চাৎপদ যে নারী সমাজ ছিল আমাদের বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে, আমাদের মুসলমান যে সমাজটা ছিল, এক অর্থে মুসলমান শাসিত পুরুষতান্ত্রিক সমাজ, আবার আমাদের এই মুসলমান সমাজে যে নারীরা ছিল অবহেলিত, এই অবহেলিত নারীদের আসলে তিনি তার এই সাহিত্য বা লেখনীর মধ্য দিয়ে পশ্চাৎপদতার জায়গা থেকে কিভাবে আলোকিত অবস্থার দিকে নিয়ে আসা যায়, তিনি বারবার এই জিনিসটা চেষ্টা করেছেন। এই মহীয়সী নারী আমাদের বাংলার ঠিক এরকম একটি জনপদে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার আলো থেকে বঞ্চিত। পুরুষেরা কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য যে পেশাগুলো আছে, শিক্ষা সংক্রান্ত পেশা বা শিক্ষিত হওয়া ছাড়া আর যা যা আছে, সেই সমস্ত পেশাকে তারা আত্মীকৃত করে নিয়েছিল, মনে প্রাণে গেঁথে নিয়েছিল। আর নারীদের ক্ষেত্রে রান্নাঘর, সন্তান লালন পালন করা, গৃহের অন্তঃপুরের মধ্যে আবদ্ধ থাকা, বড়জোর সুই সুতোর কিছু কাজ শেখা, আর ভাষার দিকে যদি বলা যায় তো বাংলা শেখা একরকম বারণই ছিল বলা যায়। তবে উর্দু এবং আরবি তারা শিখতে পারত। তো বাংলাদেশের এই যে চিত্র আমরা দেখছি বিংশ শতাব্দীর শুরুর দিকে, যেখানে বাংলাদেশের, বিশেষত ভারতীয় উপমহাদেশের যে মানুষেরা রয়েছেন, বিশেষত নারী সমাজ, তারা একরকম বেরি পড়েছিল, মানসিক বেরি, এবং অনেক ক্ষেত্রে সামাজিক, রাষ্ট্রিক এবং পারিবারিক
একটা অদৃশ্য বেড়ি যেন তাদেরকে পুড়িয়ে রাখা হয়েছিল, বিশেষত শিক্ষার জায়গা থেকে দূরে রাখার মধ্য দিয়ে। রোকেয়া সাখাওয়াত হোসেন বারবারই চাইছিলেন যে এই নারী সমাজকে তাদের অবহেলিত এবং পশ্চাৎপদ অবস্থা থেকে কিভাবে উন্নতির দিকে নিয়ে আসা যায়, কিভাবে আলোকিত পথের সন্ধান দেয়া যায়। তারই নিমিত্তে আসলে রোকেয়া সাখাওয়াত হোসেন লেখনী ধারণ করেছিলেন, কেননা লেখার মধ্য দিয়ে একটি বৃহৎ জনগোষ্ঠীকে যতটা সহজে কোনো একটা বিষয় অনুধাবন করানো যায়, বোঝানো যায়, বোধের উপলব্ধির মধ্যে নিয়ে আসা যায়, সেটা অন্য কোনোভাবে বোধহয় নেওয়া যায় না, এটা তিনি জানতেন। আর সেই সূত্র ধরেই এই কৃষিভিত্তিক সমাজ, এই মুসলমান শাসিত সমাজ এবং মুসলমান শাসিত সমাজে শিক্ষার পশ্চাৎপদতা, শিক্ষা থেকে পিছিয়ে থাকা, আধুনিক শিক্ষা থেকে সরে থাকা, নারীদেরকে পিছিয়ে রাখা, বেরি পরে এক ধরনের অদৃশ্য বেরি পরিয়ে রাখা, অশিক্ষিত করে রাখা, এই বিষয়গুলোকে তিনি কখনোই মানতে পারেননি। এবং এই ভাষা বলতে শুধু উর্দু কিংবা আরবির মধ্যেই যে সে সীমাবদ্ধ থাকবে, বাংলা, ইংরেজি, অন্যান্য যে ভাষা আছে সেগুলোতেও যে তারা শিক্ষিত হতে পারে, এই বিষয়গুলো যেন নারীরা, বিশেষত মুসলমান সমাজের মানুষেরা একেবারেই যেন ভুলে গিয়েছিল। আমি আগেই বলেছি, অদৃশ্য এক ধরনের বেরি বা বন্ধন তাদের মধ্যে যেন বিরাজ করত। আর এই জায়গা থেকে তিনি পুরো এই মুসলমান বাঙালি সমাজকে মুক্ত করতে চেয়েছেন। তাহলে আজকে আমরা যে প্রবন্ধটি পড়ব, অর্থাৎ যে জীবনী গ্রন্থটি পাঠ করব, সেটি হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন আর একজন গুণী সাহিত্যিক, আমাদের এই সময়কার সবচেয়ে আলোচিত নারী সাহিত্যিক, আমাদের সেলিনা হোসেন। তোমরা জানো যে সেলিনা হোসেন তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোর জন্য খুবই বিখ্যাত, এবং সাম্প্রতিক সময়ে সেলিনা হোসেনের সৃষ্টিশীল কাজগুলো বেশ প্রশংসিত হচ্ছে, দেশে প্রশংসিত হচ্ছে, বিদেশে প্রশংসিত হচ্ছে। এই রোকেয়া সাখাওয়াত হোসেন প্রবন্ধটির মধ্য দিয়ে আসলে আমাদের সেলিনা হোসেন যে বিষয়টি দেখাতে চেয়েছেন, সেটি হচ্ছে নারীর কর্মের মূল্যায়নের বিষয়টিকে তিনি শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা হয়তো সাদা চোখে আপাত দৃষ্টিতে নারীর কাজগুলোকে, নারীর কর্মজগতের কর্মস্পৃহাকে হয়তো সে অর্থে মূল্যায়ন করি না, কিংবা আমাদের চোখেই হয়তো পড়ে না। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়টি বোঝানো যে নারীরাও তাদের আলাদা একটি কর্মজগতের মধ্য দিয়ে তারাও সমাজকে এগিয়ে নিতে পারে এবং এগিয়ে নিচ্ছে। তাদের এই কাজের প্রতি যেন শিক্ষার্থীরা শ্রদ্ধাবোধ পোষণ করে, এই জায়গাটি আজকের এই প্রবন্ধের মূল আলোচ্যের জায়গা। এটি আমাদের সেলিনা হোসেন এই প্রবন্ধের মধ্য দিয়ে, এই জীবনী গ্রন্থের মধ্য দিয়ে একজন মহীয়সী নারী জাতির অগ্রদূত, একজন নারী সাহিত্যিককে চেনানোর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মনোজগতে আলাদা একটি পরিবর্তন সাধিত করার চেষ্টা করেছেন। শিখন ফলে শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলো আজকে বুঝবে, জানতেও পারবে। নারী জাতির অগ্রদূত আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে তোমরা আদ্যপান্ত জানবে। সঙ্গে সঙ্গে আমি আগেই বলেছি যে আজকে দুজন নারী সাহিত্যিক সম্পর্কে তোমরা জানতে পারবে। তার একজন হচ্ছে আমাদের আজকের আলোচিত এবং আজকের লেখিকা সেলিনা হোসেন। আর নারীদের প্রতি যে শ্রদ্ধাশীল একটা অবস্থা তৈরি হওয়া দরকার আমাদের সমাজে, সে বিষয়টিও আমরা আজকে বুঝতে পারবো। লেখক সেলিনা হোসেন জন্মগ্রহণ করেছিলেন 1947 সালে, যখন দেশ বিভাগের পুরো প্রক্রিয়া চলছে, দেশ বিভাগ হয়েছে, উদ্বাস্তু হয়ে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশ করছে। সেই সময় রাজশাহীতে জন্মগ্রহণ করেন আমাদের সাহিত্যিক সেলিনা হোসেন। তার পৈতৃক নিবাস, অর্থাৎ পিতা যেখানে থাকতেন, পিতার যেখানে বাড়ি, সেটা লক্ষ্মীপুর জেলায়। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে বেশ কিছু বিখ্যাত গল্প এবং উপন্যাস লিখেছেন। আমি আগেই বলেছি, সাহিত্যকর্মের মধ্যে হাঙর নদী গ্রেনেড, জলোচ্ছ্বাস, মুক্তিযুদ্ধের গল্প, পোকামাকড়ের ঘর বসতি,
আর অনেক গল্প তিনি লিখেছেন, উপন্যাস তিনি লিখেছেন। তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার উপন্যাসগুলোর মধ্যে জীবন অভিজ্ঞতার যে পরিপূর্ণ একটা রূপায়ণ সেটা আমরা দেখতে পাই। যে কারণে সেলিনা হোসেন যে সাহিত্যকর্মগুলো, যে শিল্পকর্মগুলো রচনা করে গেছেন, এখনও করছেন, সেগুলো একজন নারী হওয়া সত্ত্বেও জীবন অভিজ্ঞতার জায়গা থেকে একেবারে পরিপূর্ণ, একেবারে আমরা বলবো রসযুক্ত, যেখান থেকে আমরা সাহিত্যের প্রায় সমস্ত রসই আহরণ করতে পারি। আমরা এ পর্যায়ে কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। দেখো, অনুকূলে, আমাদের আজকের এই প্রবন্ধের মধ্যে একটি শব্দ আছে অনুকূলে, অর্থাৎ পক্ষে। যে ছবিটা আমি দিয়েছি দেখো, এখানে নারী মুক্তিযোদ্ধা রয়েছেন, পুরুষ মুক্তিযোদ্ধা রয়েছেন। এরা ছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই পক্ষের শক্তি আমাদের পথ প্রদর্শনের মধ্য দিয়েই আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার রূপে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নারী মুক্তিযোদ্ধারাও আমাদের দেশের জন্য অবদান রেখেছেন। আমি ছবিটি দিয়েছি মূলত এই নারী মুক্তিযোদ্ধাদেরও যে বাংলাদেশের সার্বভৌমত্বের পেছনে, স্বাধীনতার পেছনে, স্বাধিকার আন্দোলনের পেছনে অনেক বড় ভূমিকা যে তারাও পালন করে গেছে, এই বিষয়টি আমি বোঝানোর জন্যই মূলত এই পক্ষ শক্তির একটি ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি। কেননা আজকে আমরা যে দুজন নারী সাহিত্যিক সম্পর্কে জানব, তারাও আমাদের সাহিত্যের জন্যে, আমাদের সমাজের জন্যে, বিশেষত রোকেয়া সাখাওয়াত হোসেন সে বিংশ শতাব্দীর শুরুর দিকে পিছিয়ে পড়া বাঙালি মুসলিম সমাজকে যেভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন, তারা আমাদের ছিলেন পক্ষের শক্তি। সেজন্য আমি ছবিটি দিয়েছি। দেখো, নিরলস, আমি এর আগে এই ছবিটি দিয়েছিলাম। দেখো, যাদের পরিশ্রমের কোনো অন্ত নেই, একদম উদয় অস্ত পর্যন্ত যারা পরিশ্রম করতে পারে, যাদের কোনো অলসতা নেই, সেই মানুষগুলোকে আমরা বলছি নিরলস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছে যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মধ্যে নিশ্চয়ই অলসতার নাম গন্ধ পর্যন্ত নেই। যে কারণে আমি ছবিটি দিয়েছি যে নিরলস শব্দের অর্থ হচ্ছে যাদের একেবারেই অলসতা নেই। এরপর অগ্রদূত, আর একটি ছবি আমি দিয়েছি। দেখো, পথ প্রদর্শক। এই মানুষগুলো আমাদের পথ দেখিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। যেমন আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাতির অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আজকের যে আধুনিক নারী সমাজের চিত্র আমরা আজকের সমাজে দেখতে পাই, তার পেছনে রোকেয়া সাখাওয়াত হোসেনের ভূমিকা যতটুকু ছিল, তার চেয়ে এখনকার সেলিনা হোসেনের অবদানও বোধহয় খুব কম নয়। কেননা সেলিনা হোসেন রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীদেরকে জাগিয়ে তোলার পেছনে তার যে ভূমিকা, সেটি দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ তার ভূমিকা দেখানোর মধ্য দিয়েই সেলিনা হোসেন বোঝানোর চেষ্টা করেছেন যে নারী হিসেবে রোকেয়া সাখাওয়াত হোসেনের মূল্যায়নটা কতটুকু, এবং নিজে নারী হয়েও কিভাবে তিনি উপন্যাস, সাহিত্য, গল্প এবং অন্যান্য সাহিত্যকর্মের মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে বিষয়টি কিন্তু তিনি এর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে পথপ্রদর্শক হচ্ছে যিনি আমাদের পথিকৃৎ, আমাদের অগ্রদূত, পথকে প্রদর্শন করে সামনে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন পথপ্রদর্শক। আর স্বাবলম্বী হচ্ছে নিজেই নিজের অবলম্বন। তোমরা অনেকেই জানো যে অনেক নারী গৃহহারা, কর্মহীন হয়ে স্বামী সন্তানহীন অবস্থায়ও ঘুরে দাঁড়িয়েছেন। কিভাবে? অল্প পুঁজি নিয়ে, কিংবা ছাগল লালন পালন করে, কিংবা মুরগির খামার করে, ছোট্ট পুঁজি নিয়ে অল্প কিছু হস্তশিল্প করে নিজেই স্বাবলম্বী হয়েছেন। এই শব্দটা আমরা প্রায়ই শুনতে পাই। তাহলে এই যে নিজে স্বাবলম্বী হলেন, অর্থাৎ কারো অবলম্বন তিনি গ্রহণ না করে নিজেই নিজের অবলম্বন হয়েছেন, তিনি হচ্ছেন স্বাবলম্বী। আর দূরদৃষ্টি সম্পন্ন বলতে আমরা মূলত বুঝি যে দূরকে যিনি দেখতে পান, বা
দূরকে দেখার দৃষ্টি আছে এমন, বা দূরকে দেখা যায়। এখানে দূর বলতে ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে, এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষকে আমরা দার্শনিক বলে থাকি। অর্থাৎ আজকে এই অবস্থায় দাঁড়িয়ে ভবিষ্যতে, অর্থাৎ 15-20 বছর কিংবা 1 বছর পরে, কিংবা রাজনৈতিক পরিস্থিতি কিংবা ভূমণ্ডল কিংবা পৃথিবীর কী অবস্থা হতে পারে, এই বিষয়গুলো যারা আগে থেকে বুঝতে পারেন তাদেরকে আমরা বলছি দূরদৃষ্টি সম্পন্ন, এবং তারাই আদতে বা আসলে দার্শনিক। আমরা শব্দার্থ শেষে পাঠ বিশ্লেষণের জায়গায় উপনীত হয়েছি। আমরা পাঠ বিশ্লেষণের জায়গাটা পরবর্তী ক্লাসে আলোচনা করবার চেষ্টা করব, কেননা লেকচার বড় হয়ে যায়। আমি পরবর্তী ক্লাসে রোকেয়া সাখাওয়াত হোসেনের যে সংক্ষিপ্ত জীবনী আমাদের সাহিত্যিক সেলিনা হোসেন দেখানোর চেষ্টা করেছেন, সেটি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।